আবারও স্বাগত উন্নয়ন ও বাণিজ্য সংবাদে, সাথে আছি আমি ফারজানা মুস্তাফা। পরিবেশ বান্ধব আবাসন প্রকল্প গড়ে তোলার উদ্যোগ নিয়েছে ওশেন গ্রুপ। দেশের দক্ষিণাঞ্চলে বিশেষ করে কক্সবাজার এবং কুয়াকাটায় এগিয়ে চলছে ওশেন সিটির আবাসন প্রকল্পের কাজ। জনবহুল দেশের ঘনত্বের কথা চিন্তা করে তারা এই উদ্যোগ নিয়েছে। ওশেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আলী আজম জানান, আবাসিক বিকেন্দ্রীকরণ নিয়ে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রকল্পের মধ্যে ওশেন গ্রুপ ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। এটি সাধারণ মানুষের বিষয়টিকেই বেশি প্রাধান্য দিচ্ছে বলে জানান উপব্যবস্থাপনা পরিচালক শহীদুল ইসলাম। কাজ করছি। প্রথমে আমরা কুয়াকাটাকে বেছে নিই। কুয়াকাটাতে আমরা একটা পর্যটন নগরী গড়ে তুলছি এবং তার পরবর্তীতে আমরা কক্সবাজারে গেলাম। কক্সবাজারে যে আমরা কক্সবাজারের একটা পর্যটন নগরী গড়ে তুলছি ইনানি এলাকাতে। এই পর্যটন নগরী গড়তে যেয়ে দেখলাম যে আসলে বাংলাদেশের বিভিন্ন জেলাতেই যেরকম পরিবেশটা, যেরকম সুন্দর প্রাকৃতিক দৃশ্য আছে, বিভিন্ন জেলাতেই পর্যটন নগরী গড়ে তোলা সম্ভব। দর্শক, আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ওশেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলী আজম। আমরা এখন তার সাথে কথা বলছি। আজম ভাই, আপনাকে স্বাগত দিগন্ত স্টুডিওতে। আপনারা জানিয়েছেন যে আপনারা পরিবেশ বান্ধব আবাসন প্রকল্প গড়ে তুলছেন এবং ভবিষ্যতে এটা নিয়ে আপনাদের ব্যাপক ধরনের পরিকল্পনা হাতে আছেন। তো এটা কি একটু জানাবেন যে পরিবেশ বান্ধব প্রকল্পটা আসলে কি? ধন্যবাদ আপনাকে। আমি দীর্ঘ সময় দেশের বাইরে ছিলাম, তো দেশে এসে দেখলাম যে আমরা যেভাবে বসবাস করছি, যেভাবে ঢাকা যেভাবে গড়ে উঠছে, সবকিছু মিলিয়ে মনে হচ্ছে যেন যে আমরা তালমাটাল ভাবে চলছি। পরিবেশ বান্ধব যে শব্দটি আছে, এটা আমরা ঘোষণা করেছিলাম 2008 সালের এপ্রিলের 19 তারিখে। তখন থেকে আমরা কাজ করে যাচ্ছি পরিবেশ বান্ধব আবাসন ব্যবস্থাপনা মানুষকে উপহার দেবার জন্য। দেখবেন আমাদের দেশে প্রতিটা হাউজিং প্রকল্প যেখানে আছে, আমরা বসুন্ধরা ধরি বা উত্তরা ধরি বা ধানমন্ডি ধরি, কখনো গ্যাস থাকে, কখনো বিদ্যুৎ থাকে না, কখনো বিদ্যুৎ থাকলে কখনো পানি থাকে না, আর খেলার পর্যাপ্ত মাঠ নাই। বিকালবেলা একটু বেড়ানোর জন্য কোনো লেক বা পার্কও নাই, খেলাধুলা করবার জন্য কোনো মাঠও নেই। তো এই সবকিছু মাথায় রেখে সবকিছুকে পরিকল্পনা মাফিক উপহার দেবার জন্য আমরা কাজ শুরু করি। মানে যান্ত্রিকতা থেকে বের হয়ে একটি পরিবেশের সংস্পর্শে নিয়ে আসার প্রকল্প আমরা কাজ শুরু করি। এর প্রথম পর্যায়ে আমরা হাতে নেই যে আমাদের প্রত্যেকটি প্রকল্পের মধ্যে আমরা সরকারি এবং বহির্বিশ্বের নিয়ম মেনে, আমরা ইউরোপের এবং আমেরিকার নিয়মগুলো মেনে শতকরা 44% জায়গা ছেড়েই আমরা প্রকল্পের ডিজাইন করেছি। সেখানে লেক থেকে শুরু করে সকল প্রকার নাগরিক সুবিধা থাকছে। পাশাপাশি আমরা আমাদের প্রত্যেকটি প্রকল্পের মধ্যে একটি করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, যেটা নাগরিক জীবনের সবচাইতে বড় সমস্যা, বিশুদ্ধ পানি, দেন পয় নিষ্কাশন ব্যবস্থা, এই সবকিছু কিন্তু নির্ভর করে হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, রিসাইক্লিং যেটাকে বলা হয়। আমাদের প্রতিটা প্রকল্পের মধ্যে আমরা এই ব্যবস্থাপনা রেখেছি। দেন আরেকটি সমস্যা হয় বিভিন্ন প্রকল্পের মধ্যে, দেখা যাচ্ছে যে আমাদের এলাকাতে, যে কোনো এলাকাতে কোনো বাড়িতে আগুন ধরলে ফায়ার সার্ভিস আসতে একটা লং সময় লেগে যায়। আমাদের প্রত্যেকটা প্রকল্পে একটি করে ফায়ার সার্ভিস স্টেশন থাকছে, নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থাপনা থাকছে এবং রাস্তাঘাট যা কিছু সমস্ত পরিকল্পনা মাফিক সবুজের সমারোহ, এই সবকিছুকে মিলিয়েই আমরা বলছি পরিবেশ বান্ধব আবাসন ব্যবস্থাপনা। দেন এর অন্তরায় রয়ে গেছে সেটি হচ্ছে যে ঢাকা শহর, দেখবেন ঢাকা শহরটা গড়ে উঠছে একটি, ঠিক কিভাবে বলবো, একটি মানুষের মনে হচ্ছে একটি বদ্ধ ঘরের মতো, একটি জেলখানার মতো। আমরা ঢাকার এপাশ থেকে ওপাশে যেতে গেলে, আরেক পাশ থেকে আরেক জায়গায় আসতে গেলে, এই দিগন্তর স্টুডিওতে আসতে আমাদের প্রায় 2 ঘন্টা সময় লেগে গেল। তো এই জিনিসটি মাথায় রেখে আমরা ঢাকার আশেপাশে এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা ঢাকা থেকে অনেক দূরে, যেমন কুয়াকাটা, কক্সবাজার এবং অন্যান্য জেলাতেও আমরা কাজ শুরু করেছি আবাসন ব্যবস্থাপনা তৈরির, যাতে করে ঢাকার উপর থেকে প্রেশারটা সরানো যায় এবং পরিবেশ সৃষ্টিতে মানুষের কল্যাণে কাজ করা যায়। পরিকল্পনা মাফিক আপনারা একটা পরিবেশ উপহার দিতে যাচ্ছেন। আমরা কিছুক্ষণ আগেই দর্শককে জানিয়েছি যে দক্ষিণাঞ্চলে স্পেশালি কুয়াকাটা এবং কক্সবাজার আপনাদের এই প্রকল্প চালু করেছেন। তো এই প্রকল্পগুলো কক্সবাজার এবং কুয়াকাটায় কিভাবে আপনারা কার্যক্রমটা চালাচ্ছেন, একটু যদি দর্শকদের। এটা আমরা আমাদের দেখবেন যে আমরা প্রাকৃতিকভাবে বিধাতা প্রদত্ত যে সমস্ত নৈসর্গ পেয়েছি তা অফুরন্ত,
এবং বিশ্বে যে সমস্ত দেশে এই ধরনের সৌন্দর্যপূর্ণ স্থান নেই, তারাও কিন্তু তাদের দেশের বাজেটে রাজস্ব ক্ষেত্রে তারা বিশাল অবদান রাখছে। সেক্ষেত্রে আমরা যদি যাই তাহলে মরিশাসের কথা বলতে পারি, জামাইকার কথা বলতে পারি, পোর্তুরিকা, সেন্ট লুইসা এবং ত্রিনিদাদ টোবাগো উইথ গুয়াতিমালার কথা বলতে পারি, যারা এবং পানামা আছে, সেখানে নাসাউস আছে, যাদের প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি না থাকার পরেও তারা রাজস্বে অনেক অবদান রাখছে। কিন্তু আমার দেশে বিধাতা প্রদত্ত এগুলো আছে। আমরা সেক্ষেত্রে বান্দরবনের কথা বলতে পারি, রাঙামাটির কথা বলতে পারি, কক্সবাজারের কথা বলতে পারি, কুয়াকাটার কথা বলতে পারি, সুন্দরবনের কথা বলতে পারি। পাশাপাশি দেখা যাচ্ছে যে আমরা দিনাজপুরের দিকেও রামসাগর, নীলসাগর, এরকম অনেক জায়গা স্পট আছে। তো এই যে আমাদের স্পটগুলো আছে পর্যটনের, সেগুলাকে কাজে লাগানোর জন্য এবং পর্যটকপূর্ণ পর্যটন স্থানগুলা তৈরি করবার জন্যই আমরা এই প্রকল্পগুলো হাতে নিয়েছি। যে প্রকল্পের মধ্যে পর্যটকদের সকল প্রকার সুবিধা, আমাদের দেশে যে সমস্ত পর্যটকরা আসবেন তারা যেন সস্তায় থাকা খাওয়ার ব্যবস্থা পায়, নিরাপত্তা পায়। এবং যে কাজটি সব থেকে বড় সমস্যা আছে আমাদের দেশে, একজন পর্যটক বেড়াতে আসছে, কুয়াকাটাতে যাচ্ছে, উনি মানি ট্রানজাকশন করতে পারছে না। আমাদের দেশে এই ব্যবস্থাপনা নেই। পাশাপাশি হচ্ছে যে উনি সকল প্রকার আধুনিক ফুড, যেটা হচ্ছে কন্টিনেন্টাল বা থাই বা ইন্ডিয়ান ফুডগুলো ওনারা পাচ্ছেন না, বিভিন্ন ধরনের দেশের স্পেশাল এবং কালচারাল যে প্রোগ্রামগুলো আছে সেটাতে ওনারা ভালোভাবে অ্যাটেন্ড করতে পারছেন না। আর আরেকটি সমস্যা আছে আমাদের দেশে, আমরা ইন্টারনেট সার্ভিস আছে, বাট কুয়াকাটাতে যখন যাচ্ছি বা আমরা রাঙামাটিতে যখন যাচ্ছি বা বান্দরবনে যখন যাচ্ছি, তখন কিন্তু এই সার্ভিসটা পরিপূর্ণ পাচ্ছি না। যদিও দু এক জায়গাতে কিছু কিছু পাচ্ছি, এটার অত্যন্ত ব্যয় সাপেক্ষ। সেই সবগুলা জিনিস মাথায় রেখে আমরা পর্যটন এলাকাতে সকল প্রকার নাগরিক সুবিধা সহ পর্যটন নগরী গড়ার কাজ করছি এবং সেটাতে আমরা অনেক সাকসেস। কুয়াকাটাতে ইতিমধ্যে আমরা একটি প্রকল্প হস্তান্তর করেছি, আর একটি প্রকল্প আমরা 2011 ডিসেম্বরের মধ্যে হস্তান্তর করব। এবং এই প্রকল্পের মধ্যে আপনারা শুনে খুশি হবেন, ইতিমধ্যে আমাদের কাছ থেকে যারা জমি ক্রয় করেছেন, ম্যাকডোনাল্ডস, কেএফসি, আটলান্টিক গ্রুপ আমেরিকার, মালয়েশিয়া রিও গ্রুপ, তারা আমাদের সঙ্গে যৌথভাবে কাজ করছে। এগুলো ঢাকার বাইরে স্থাপন হচ্ছে? জি, ঢাকার বাইরেই স্থাপন হচ্ছে। আরো একটি সংবাদ আছে, যেটা বাংলাদেশে এখনো যারা ক্যাম্পাস স্থাপন করেনি, নৈনিতালের সেন্ট জোসেফ ইউনিভার্সিটি, আচ্ছা, ওরা কুয়াকাটাতে আমাদের কাছ থেকে 19 বিঘা সম্পত্তি ক্রয় করেছে এবং তারা 2015 সালের মধ্যে তাদের ক্যাম্পাস স্থাপন করবেন। এটা তো খুবই ভালো একটা সম্ভাবনা খবর আপনি আমাদের দর্শকদেরকে জানালেন। তো আরেকটা প্রশ্ন আপনাকে করতে যাচ্ছি যে আবাসিক বিকেন্দ্রীকরণ বলতে আপনারা যে ঢাকার বাইরে প্রকল্পগুলো হাতে নিয়েছেন, এই প্রকল্পগুলোকে নিয়ে আপনাদের আরো ভবিষ্যতে কি ধরনের স্বপ্ন রয়েছে, যে এই প্রকল্পগুলোকে পুঁজি করে আপনারা পুরো বাংলাদেশে কি কি ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আপনি ভালো করে খেয়াল করে দেখবেন যে কোনো উন্নত বিশ্বে তারা কোথাও শহর গড়ার পরিকল্পনা করলে আগে তারা প্ল্যানটা মেক করে সেখানে প্লট ডিভাইডেশন থেকে শুরু করে রাস্তাঘাট, পানি, বিদ্যুৎ সব সংযোগ দেবার পরে সেখানে জনবসতি গড়ে তোলে। বাট আমাদের সেই সুযোগগুলো নেই। আমরা কি করি, আগে বাড়িঘর তৈরি করি, তারপরে কালে কালে কবে রাস্তা হবে সেই আশায় থাকি। সমস্ত বিশ্ব যখন গ্রাম থেকে শহরায়ন করছে, আমরা তখন শহর থেকে গ্রামের দিকে যাচ্ছি। ওশান গ্রুপ এবং আমরা পরিকল্পনা মাফিক আগাচ্ছি যে আমরা গ্রামের দিকে যাচ্ছি। এখন প্রতিটা উপজেলা শহরে এবং জেলা শহরে যাবার চেষ্টা করছি। আমরা জেলা শহরে সকল প্রকার নাগরিক সুবিধা এবং কর্মসংস্থান সংযোজন সহ আমরা কাজ করে যাচ্ছি, যাতে করে ভবিষ্যতের নাগরিকেরা, আমাদের সন্তানেরা, তারা উপজেলা শহর এবং জেলা শহরগুলোতে অবস্থান করে। তাহলেই আমরা ঢাকাকে এক্সপান্ড করতে পারবো এবং আমরা ঢাকাতে যে সমস্যাগুলো আছে সেটা দূর করা সম্ভব হবে। তা না হলে আমরা ঢাকা কেন্দ্রিকতায় আমরা যেভাবে আটকা পড়ছি দিন দিন, হয়তো পরবর্তী সময়ে 6 ঘন্টায়ও বনানী থেকে দিগন্ত টেলিভিশনের স্টুডিওতে আসতে পারবো কিনা এটা আশঙ্কা থেকে যাবে। হ্যাঁ, এই কথাটা কিন্তু আসলে অনেক বড় একটা বিষয় যে ঢাকার মধ্যে যে পরিমাণে মানুষের গ্যাদারিংস বেড়ে যাচ্ছে,
দিনে দিনে এরকম যদি চলতে থাকে ভবিষ্যতে, তাহলে আসলে বসবাসের একেবারেই অনুপযোগী হয়ে পড়বে ঢাকা। তো আপনাদের এই ঢাকার যত সুযোগ সুবিধা, নাগরিক সুযোগ সুবিধা রয়েছে, এই সুযোগ সুবিধাগুলোকে মাথায় রেখে আপনারা ঢাকার বাইরে প্রকল্পগুলো নিচ্ছেন। তো সরকারি কোনো আপনারা সাহায্য কি পাচ্ছেন? যদিও আপনাদের বেসরকারি প্রতিষ্ঠান, তারপরও আপনারা কি সরকারের পক্ষ থেকে কোনো সাহায্য আশা করছেন কিনা, বা সেই পরিমাণে কোনো ফল পাচ্ছেন কিনা সরকারের কাছ থেকে? আসলে ওশান গ্রুপ কখনো সরকারের কাছে কোনো সাহায্য আবেদন করেনি এবং আমরা আশাও করি না। আচ্ছা, আমরা যেটা এক্সপেক্ট করি সেটা হচ্ছে যে নাগরিক নিরাপত্তা, পাশাপাশি অবকাঠামো। এই মতো অবস্থায় আমরা যে সমস্ত শহরে আমাদের আবাসন ব্যবস্থাপনা গড়ে তুলছি সেখানে নাগরিক সুবিধা এবং অবকাঠামো আছে। যে সুবিধাগুলা সরকারের দ্বারা এখন দেওয়া সম্ভব হচ্ছে না, তার মধ্যে একটি হচ্ছে বিদ্যুৎ ব্যবস্থাপনা। তো এটি আমরা মাথায় রেখে আমরা বিকল্প বিদ্যুৎ ব্যবস্থাপনা আমাদের প্রকল্পগুলোতে রেখেছি। অতএব আমরা সরকারের থেকে এমতো অবস্থায় কিছু আশা করছি না। শুধু একটি জিনিস সরকারের কাছে আপনাদের মাধ্যমে চাইছি, সেটা হচ্ছে যে নিরাপত্তা ব্যবস্থা এবং যাতায়াত। এই দুটো জিনিস যদি সরকার আমাদের সহযোগিতা করেন, বাকি সবকিছু আমরা জনগণের জন্য, দেশের মানুষের জন্য কল্যাণকর ভাবে করতে পারবো বলে আশা করি। আমাদের দেশের মানুষ কিন্তু বেড়াতে পছন্দ করে। আমরা যেটা দেখি যে বিভিন্ন ফেস্টিভ্যালের পরে মানুষ বিভিন্ন পর্যটন এলাকাগুলোতে যায়, কিন্তু সেখানে পর্যাপ্ত পরিমাণ সুযোগ সুবিধা না থাকার কারণে তারা আবার ফিরে আসে এবং মনে দুঃখ নিয়ে ফিরে আসে। তো এই পর্যটকরা দেরকে আকর্ষণ করার জন্য এবং এই পর্যটকরা আপনাদের এইসব প্রকল্প ছাড়াও ভবিষ্যতে কি কি সুবিধা আপনাদের কাছ থেকে পেতে পারে, বা আপনারা তাদেরকে এখন বর্তমানে কি ধরনের সুযোগ সুবিধা দিচ্ছেন? আমরা এমতো অবস্থায় খুব বেশি সুবিধা দিতে পারছি না। শুধুমাত্র দিয়ে থেকে আমাদের প্রকল্পে কেউ কোনো প্লট ক্রয় করলে আমরা তাদের কুয়াকাটা বা কক্সবাজার ভিজিটটা ফ্রি করে দিয়ে থাকি। সেখানে সকল প্রকার থাকা, খাওয়া, আসা যাওয়া এবং তার যে চাহিদাগুলো সেটা পূরণ করতে চেষ্টা করে থাকি। আমরা বলতে পারি 2015 সালের মধ্যে আমাদের প্রকল্পগুলো অবমুক্ত হবে। তখন যে অপূর্ণতা থেকে যাচ্ছে, আমরা কোনো প্রকল্পে গেলে, কক্সবাজারে ধরি বা কুয়াকাটাতে ধরি, সেখানে বাচ্চাদের খেলাধুলার জন্য কোনো পার্ক নেই এবং বড়দের আমরা বাস থেকে নেমে সি বিচে যাচ্ছি, সি বিচ থেকে হোটেল রুমে আসছি, ক্যাবেল টিভি চালাচ্ছি, বিরক্তিবোধ হচ্ছে, আবার ঢাকায় ফিরে আসছি। তো আশা করব 2015 সালের পরে কোন দর্শক বা কোন পর্যটক কাউকে এই ধরনের বিরক্তিতে পড়তে হবে না, স্পেশালি আপনাদের প্রকল্প থেকে আর কি। আজম ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য। এবং আমরাও আশা করছি আপনাদের সাথে আমরাও আশা করছি যে ভবিষ্যতে আমরা খুব ভালো একটা গোছালো পরিবেশ বান্ধব বিভিন্ন প্রকল্প আপনাদের কাছে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দিগন্ত টেলিভিশন এবং দিগন্ত টেলিভিশনের শ্রোতাদেরকে। আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ কথা বলছিলাম ওশান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব খন্দকার আলী আজমের সাথে। আগামীকাল আবারও দেখা হবে। আপনারা ভালো থাকুন আর থাকুন দিগন্তের সাথে। আল্লাহ হাফেজ।